Hi, today we will discuss about the Bernoulli's principle. আগের ক্লাসে আমরা ডাইনামিক্যাল ফ্লুইডসের ক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউটি জেনেছি, অর্থাৎ কোন একটি স্ট্রিমলাইন মোশনের ক্ষেত্রে এরিয়া ইনটু ভেলোসিটির মাল্টিপ্লিকেশনের যে রেজাল্টটা সেটি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ কনজারভেশন অফ মাস। আজকের লেকচারে বার্নৌলিস প্রিন্সিপালে প্রসিড করার আগে আমরা কিছু জিনিস অ্যাজিউম করে নেব। সেটা হচ্ছে যে ফ্লুইডটা নিয়ে আমরা ডিসকাস করব সেটি ইনকম্প্রেসিবল, অর্থাৎ তার ডেন্সিটি স্মল ডি দিয়ে যদি আমরা ডিনোট করি সেটি কনস্ট্যান্ট থাকবে। নন ভিসকাস ফ্লুইড, অর্থাৎ ফ্লুইডটির লেয়ারগুলির মধ্যে কোনো ফ্রিকশনাল ফোর্স কাজ করবে না। এগুলো সবই অ্যাজাম্পশন। এবং থার্ড অ্যাজাম্পশনটা হচ্ছে স্টেডি ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো, যেটি নিয়ে আগের ক্লাসে আমরা ডিটেলিং করেছি। সো নাও let us consider a fluid moving in a pipe of varying cross-sectional area and varying heights. আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পাইপের মধ্যে দিয়ে ফ্লুইডটা ফ্লো করছে। সেই পাইপের দুটো এজের ক্রস সেকশন আলাদা এবং একটি রেফারেন্স লাইনের রেসপেক্টে সেটি দুটো ডিফারেন্ট হাইটে রয়েছে। এবার আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে কি জানি? এরিয়া ইনটু ভেলোসিটি কনস্ট্যান্ট। এখানে যেহেতু এরিয়া চেঞ্জ হচ্ছে তার মানে নিশ্চয়ই এখানে ভেলোসিটিও চেঞ্জ হবে। তার মানে আমরা বলতে পারি যে এই পাইপটার মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করার সময় সেখানে একটি ভেলোসিটির চেঞ্জ হবে। আমরা জানি টাইমের রেসপেক্টে ভেলোসিটি চেঞ্জকে অ্যাক্সেলারেশন বলা হয়, এবং নিউটনের সেকেন্ড ল থেকে আমরা এটাও বলতে পারি কোনো অবজেক্টের উপর অ্যাক্সেলারেশন তখনই তৈরি হয় যখন তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়। তাহলে আমরা আমাদের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে এই ফোর্সটার উৎপত্তি কোথায়। অ্যাকচুয়ালি এই দুটো এজের মধ্যে যে প্রেসার ডিফারেন্স সেটাই এই ফোর্সটাকে তৈরি করে। এবার আমরা অ্যাজিউম করতে পারি এই পয়েন্টে, এই ক্যাপিটাল ই পয়েন্টে কোনো ফ্লুইড পার্টিকেলের ভেলোসিটি যদি স্মল v1 হয় এবং জি পয়েন্টে যদি সেই ভেলোসিটিটা স্মল v2 হয়, তাহলে একটা ছোট টাইম ইন্টারভালে ফ্লুইডটা যে পরিমাণ পথ কভার করবে বা তার যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা অবশ্যই হবে v1 ইন্টু টি, কারণ আমরা জানি যে ডিস্টেন্স কভার্ড ইজ ইকাল টু ভেলোসিটি ইন্টু টাইম। সেই ছবিটাই আমরা যদি একটু ভালো করে নেক্সট ডায়াগ্রামে দেখতে চাই। ইনিশিয়ালি ফ্লুইডের অবস্থানটা ছিল ইজি, এই ব্লু কালার দিয়ে যেটা আমি বোঝাতে চেয়েছি, এবং একটা খুব ছোট্ট টাইম ইন্টারভাল টি সময় পরে ই v1 ভেলোসিটি নিয়ে v1 ইন্টু টি ডিস্টেন্স এগিয়ে গিয়েছে, এবং জি এই পয়েন্টটা জি থেকে এইচে v2 ইন্টু টি এই ডিসপ্লেসমেন্ট নিয়ে এগিয়ে গিয়েছে। এবার আমরা জানি যে ফোর্স রয়েছে এবং ডিসপ্লেসমেন্ট রয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে একটি ওয়ার্ক ডানও হবে। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে ইএফ রিজিয়নে যে ওয়ার্ক ডানটা হবে সেটাকে যদি আমরা W1 বলি, সেটি হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এখানে ফোর্স কি করে আমরা বের করব? আমাদের ক্রস সেকশনাল এরিয়া আমরা ধরে নিয়েছি A1 এবং A2, এবং এই পয়েন্টে প্রেসার আমরা জানি P1 এবং এই পয়েন্টে প্রেসার P2। তাহলে ফোর্সটা আমরা ইজিলি বের করতে পারবো P1 টু A1 ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট v1 ইন্টু টি। এবার a1 ইন্টু v1 টি, এরিয়া ইন্টু ভেলোসিটি ইন্টু টাইম, এটাকে আমরা ভলিউম এলিমেন্ট হিসেবে দেখতে পারি। সেটাকে আমি ক্যাপিটাল ভি প্রাইম দিয়ে ডিনোট করছি। এবার
যেহেতু দুটো এরিয়ার বাউন্ডারি সেম স্ট্রিমলাইন দিয়ে তৈরি, সেই কারণে আমরা বলতে পারি এই এরিয়া দিয়ে যে পরিমাণ ফ্লুইড বেরোচ্ছে তার মাস এবং এই এরিয়া দিয়ে যে পরিমাণ ফ্লুইড বেরোচ্ছে তার মাসটা ইকুয়াল এবং একইভাবে তার ভলিউমটাও ইকুয়াল, যেহেতু দুটোই সেম স্ট্রিমলাইন দিয়ে তৈরি, দুটো এরিয়ার বাউন্ডারি সেম স্ট্রিমলাইন দিয়ে তৈরি। একইভাবে যদি আমরা এই জিএইচ রিজিয়নের কথা কনসিডার করি, সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কি হয়েছে, W2 যদি আমরা বলি, এখানেও ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এখানে প্রেশার P2 ইন্টু এরিয়া A2, ফোর্স হয়ে গেল আমার ইন্টু ডিসপ্লেসমেন্ট V2 ইন্টু T। টাইম ইন্টারভালটা খুবই ছোট। একইভাবে আমরা লিখতে পারি সেম ভলিউম এলিমেন্ট যেহেতু P2 প্রেশার ইন্টু ক্যাপিটাল V প্রাইম। আমি এখানে আরেকটু বেটার ভাবে, যাতে কনফিউশন না হয় দুটো ভি এর মধ্যে, তাই আমি লিখে দিচ্ছি এই ভিটা অ্যাকচুয়ালি ভলিউম এলিমেন্ট। তাহলে আমরা দুটো রিজিয়নে, ইএফ রিজিয়নে এবং জিএইচ রিজিয়নে আমরা ওয়ার্ক ডানটা পেয়ে গেলাম। মানে ফ্লুইডের একটা এজ ই থেকে এফ এ যেতে যে পরিমাণ কার্য করলো এবং আরেকটা এজ জি থেকে এইচ এ যেতে যে পরিমাণ কার্য করলো সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে নেট ওয়ার্ক ডান কত হলো সেটা আমরা বের করে ফেলতে পারবো। W1 মাইনাস W2 ইজ ইকুয়াল টু, খুব ইজি, P1 মাইনাস P2 ইন্টু ভলিউম এলিমেন্ট। এইবার আমরা জানি যে কার্য শক্তিতে পরিণত হতে পারে। এই যে ওয়ার্ক ডানটা হলো, এটি দুটোভাবে কাজ করবে। এই যে ওয়ার্ক ডান, এটাকে আমি W1 মাইনাস W2 কে আমি W দিয়ে ডিনোট করছি। এই W এর কিছুটা পার্ট কাইনেটিক এনার্জিটাকে চেঞ্জ করবে এবং আরেকটা পার্ট পোটেনশিয়াল এনার্জিটাকে চেঞ্জ করবে। এবার কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই প্রান্তে যদি হাফ এম ভি1 স্কোয়ার এবং এই প্রান্তে হাফ এম ভি2 স্কোয়ার হয়, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ ইন্টু এম ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। এবার আমাদের কাজ হচ্ছে এই মাসটাকে বের করা। আমরা ধরে নিয়েছি যে ডেনসিটি অফ দ্য ফ্লুইড স্মল ডি। তাহলে আমরা মাসটা খুব ইজিলি বের করতে পারবো, যেহেতু মাস ইজ ইকুয়াল টু ডেনসিটি ইন্টু ভলিউম। তাহলে এই রিজিয়নে যে ফ্লুইডটা ফ্লো করছে ইএফ রিজিয়নে, ই থেকে ভি1 ভেলোসিটি নিয়ে টি টাইমে যে পরিমাণ ফ্লুইড এই ভি1 ইন্টু টি ডিসপ্লেসমেন্ট করেছে তার মাস ডি ইন্টু ভি প্রাইম, এবং একইভাবে এই রিজিয়নটার ক্ষেত্রেও সেই মাসটা সেমই থাকবে, কারণ ভলিউম এলিমেন্টটা যে কারণে সেম ছিল, মাসও সেই একই কারণে সেম, কারণ দুটোই একই স্ট্রিমলাইন দিয়ে তৈরি। তাহলে এই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কে প্রাইম চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটাকে যদি আমি K2 মাইনাস K1 এভাবে লেখার চেষ্টা করি, যে আমাদের K2 হচ্ছে এই রিজিয়নে জিএইচ রিজিয়নে কাইনেটিক এনার্জি এবং K1 হচ্ছে ইএফ রিজিয়নে কাইনেটিক এনার্জি। দুটোর ডিফারেন্সটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জির
ডিফারেন্স, সেটাকে আমি কে প্রাইম দিয়ে ডিনোট করেছি। এবং একইভাবে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমি ইউ প্রাইম দিয়ে ডিনোট করব, ইজ ইকাল টু ইউ টু মাইনাস ইউ ওয়ান। ইউ টুটা হচ্ছে এই রিজিয়নে যে পোটেনশিয়াল এনার্জি, আর ইউ ওয়ানটা হচ্ছে এই রিজিয়নে যে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন আমরা জানি mgh, এখানে মাসটা দুটো রিজনেই এক, জি তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন সেটা একই থাকবে কনস্ট্যান্ট, শুধু এইচটা চেঞ্জ হবে। তাহলে এক্সপ্রেশনটা দাঁড়াবে mgh2 মাইনাস h1। এম এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি d ইন্টু ভি প্রাইম। তাহলে আমরা যদি এক্সপ্রেশন দুটো লেখার চেষ্টা করি, যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ আমি কে প্রাইমটা ফার্স্টে লিখছি হাফ ইন্টু টি ইন্টু ভি প্রাইম, টা স্মল ভি ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ানের স্কোয়ার, এটা আমার কাইনেটিক এনার্জি টার্মটা, প্লাস পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জ হলো সেটিকে আমরা লিখতে পারি mgh, এমটা আমরা জানি d ইন্টু ভি প্রাইম ইন্টু জি, আর হাইটের ডিফারেন্স h2 মাইনাস h1। আমরা একটু আগেই বললাম আমরা যে ওয়ার্ক ডানটা বের করেছি এই ডাব্লিউটা দুটো পার্টে কাজ করবে, একটা পার্ট কাইনেটিক এনার্জি চেঞ্জ ঘটাবে, আরেকটা পার্ট এই পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ ঘটাবে। তাহলে আমরা ইজিলি লিখতে পারি ডাব্লিউ ইজ ইকাল টু, এইবার ডাব্লিউ ইজ ইকাল টু p1 মাইনাস p2 ইন্টু ভি প্রাইম। তাহলে আমরা সেটাও লিখে দিই p1 মাইনাস p2 ভি প্রাইম। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, আরেকবার বলে দিই, ফ্লুইডের ফ্লো করার জন্য যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেই ডিসপ্লেসমেন্টটার থেকে আমরা তার কনসিকুয়েন্স হিসাবে একটা ওয়ার্ক ডান পাচ্ছি। সেই ওয়ার্ক ডানটা ফ্লুইডের উপর দুটো ভাগে কাজ করছে, একটা তার কাইনেটিক এনার্জি চেঞ্জ ঘটাচ্ছে, আরেকটা তার পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ করছে। সেই ইকুয়েশনটা আমরা পেয়েছি, এইটা কাইনেটিক এনার্জি চেঞ্জের টার্ম, এইটা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জের টার্ম, আর এইটা আমার সেই টিপিক্যাল ওয়ার্ক ডানের টার্ম। এই জিনিসটাই এই দুটো পার্টে ভাগ হয়েছে, তাই আমরা এটাকে একটি ইকুয়েশন হিসেবে লিখতে পারছি। এবার আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড থেকে ভলিউম এলিমেন্ট টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটাকে ক্যান্সেল আউট করার পর ইকুয়েশনটাকে যদি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি আমরা, তাহলে কিরকম দাঁড়ায় সেটা আমরা একটু দেখে নিই। P1 plus half into d V1 square plus dg H1 plus P2 plus half d into V2 square plus dg H2। তাহলে আমরা দুটো রিজিয়নের ক্ষেত্রে বা দুটো পয়েন্টের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা পেলাম। আমরা দুটোর জায়গায় তিনটে পয়েন্ট নিলেও একই ব্যাপার হতো, বা ইনফাইনাইট নাম্বার পয়েন্ট নিলেও একই ব্যাপার হতো। তাহলে আমরা জেনারেলাইজ করে কি লিখতে পারি, এক মিনিট, তাহলে আমরা জেনারেলাইজ করে লিখতে পারি p প্লাস হাফ d ইন্টু ভি স্কোয়ার প্লাস ডি জি ইন্টু এইচ ইজ ইকাল টু
কনস্ট্যান্ট। এটাই আমার বার্নৌলিস থিওরেম, যে কোনো স্ট্রিমলাইন মোশনে তার প্রেশার এবং কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম এবং পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, এই তিনটের যে সাম সেটা কনস্ট্যান্ট থাকবে। এই টার্মটা কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম। কেন পার ইউনিট ভলিউম? আমরা জেনারেলি জানি যে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হাফ mv স্কোয়ার হয়। এখানে m এর বদলে ডেন্সিটি রয়েছে d, মাসকে ভেলোসিটি দিয়ে ভাগ করলে তবেই আমরা ডেন্সিটি পাই। ঠিক যেন কাইনেটিক এনার্জিটাকে ভেলোসিটি দিয়ে ভাগ করা হয়েছে, মানে কাইনেটিক এনার্জিটিকে ভলিউম দিয়ে ভাগ করা হয়েছে, মানে পার ইউনিট ভলিউমে আমরা এখানে কাইনেটিক এনার্জি কনসিডার করছি, তাই এটি কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, বা এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি ডেন্সিটি। একইভাবে এই টার্মটা ডিনোট করে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। তাহলে আমরা বার্নৌলিস রিলেশনটাকে যদি আমরা স্টেটমেন্ট হিসেবে বলতে যাই, তাহলে আমরা বলতে পারি the sum of the pressure, the kinetic energy per unit volume and the potential energy per unit volume remains a constant in a streamline flow of a fluid which is incompressible and non-viscous. আজকের টিউটোরিয়াল এখানেই সমাপ্ত হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।